বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনা বাংলাদেশ এই প্রত্যেককে সামনে রেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আগস্ট মাস আমাদের শোকের মাস। এই মাসের 15 তারিখে বাঙালির অবিংশবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার পরিবার ও নিকট আত্মীয় সহ নির্মমভাবে হত্যা করা হয়, যা জাতির জীবনে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিরকাল বিবেচিত হয়ে থাকবে। নির্মম হত্যাকাণ্ডের শিকার সকল শহীদদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। সমগ্র বিশ্বে কোভিড-19 ভাইরাস নামক মহামারীর আক্রমণে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে। বাংলাদেশও এর ক্ষেত্রে ব্যতিক্রম নয়। তাই তোমরা যাতে আর শিক্ষা থেকে বঞ্চিত না হও, এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় যে অনলাইন ক্লাসের সূচনা করেছে তা অত্যন্ত ফলপ্রসূ এবং যুগোপযোগী একটি ব্যবস্থা। আমি ব্যক্তিগতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের অনার্স চতুর্থ বর্ষের একটি কোর্স হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস 1824 পর্যন্ত। এই কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা দক্ষিণ পূর্ব এশিয়া প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত এশীয় মহাদেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত হয়ে আসছে। তাই এই অঞ্চলে বিশেষ করে মুসলমানদের ইতিহাস জানা প্রত্যেক ছাত্রছাত্রীর অবশ্যই কর্তব্য। এই লক্ষ্যে আমি দক্ষিণ পূর্ব এশিয়ার পুরো কোর্সটিকে কয়েকটি ভাগে ভাগ করে ধারাবাহিকভাবে ক্লাসের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আজকে দক্ষিণ পূর্ব এশিয়ার যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, সেই বিষয়গুলি হচ্ছে সোর্সেস অফ আর্লি হিস্ট্রি অফ সাউথ ইস্ট এশিয়া, লোকেশন, সিগনিফিকেন্স, মেজর অ্যান্ড কমন ক্যারেক্টারিস্টিক্স। শুরুতে আমি আলোচনা করছি সোর্সেস অফ আর্লি হিস্ট্রি অফ সাউথ ইস্ট এশিয়া। এই বিষয়টি আলোচনা করার আগে আমাদের জেনে নিতে হবে ইতিহাস কি। ইতিহাস এক প্রকার চলমান বিজ্ঞান, কারণ ইতিহাসের উপাদানসমূহ নতুন নতুন বিশ্লেষণে নতুন নতুন তথ্যের উদ্ভব হওয়াটাই একটি স্বাভাবিক প্রক্রিয়া। তথ্য প্রযুক্তির উন্নয়ন, নতুন ধারার বিশ্লেষণ প্রক্রিয়ার উদ্ভাবন ইতিহাসের কে দিনে দিনে আরো উন্নতি পথে এগিয়ে নিয়ে যায়। গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে হিস্ট্রি শব্দের উদ্ভব, আর ইতিহাসের জনক হিসেবে পরিচিতি লাভ করেছেন হিরোডটাস খ্রিস্টপূর্ব 484 থেকে 420 অব্দ পর্যন্ত। ইতিহাসকে কিন্তু এক প্রকার চলমান বিজ্ঞানও বলা যায়। মানবিক বিজ্ঞানের উৎকর্ষ সাধনে ইতিহাসের ভূমিকা অতুলনীয়। ইতিহাস সময়সীমার মধ্যে একটি আন্দোলন, কেননা ইতিহাস কোনো অতীতের কঙ্কাল নয়। এ হচ্ছে আন্দোলন যার গতি আছে, অতীত থেকে শুরু করে বর্তমান সময়সীমার ভিতর দিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে চলে। সমাজের সাথে দায়বদ্ধ হিসেবে মানব জাতির ক্রিয়াকলাপের খতিয়ানও হচ্ছে ইতিহাস, কেননা ইতিহাস থেকেই মানুষকে শিক্ষা নিতে হয়। অতীতের ইতিহাস বর্তমান এবং ভবিষ্যতে মানব জাতিকে তার চলার পথে এগিয়ে নিয়ে যায়। ইতিহাস আরবি ভাষায় বলা হয় তারিখ, যার অর্থ কালক্রম, কেননা সমাজের সংঘটিত ঘটনাবলীর বিবরণ ও বিন্যাস কালক্রম অনুযায়ী বিবেচিত হয়ে থাকে ইতিহাসের মাধ্যমে।
তাই ইতিহাস জানা আমাদের অবশ্যই আবশ্যক। দক্ষিণ পূর্ব এশিয়ার এই ইতিহাসকে জানার জন্য যে উৎসগুলি কাজ করেছে বা উপাদান সমূহ আছে তাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। সরকারি দলিল দস্তাবেজ, বিদেশি বণিক ও পর্যটকদের বিবরণী, সমসাময়িক লেখক ঐতিহাসিকদের রচনাবলী, মুদ্রা ও শিলালিপি, ঐতিহাসিক সাহিত্য, স্মৃতিস্তম্ভ ও অট্টালিকা। শুরুতে দেখে নিই সরকারি দলিল দস্তাবেজ। এটি হচ্ছে ইতিহাসের মৌলিক উপাদান বা উৎস। সরকারি দলিল দস্তাবেজ থেকে ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। প্রাচীনকালে যদিও সরকারি দলিল দস্তাবেজ সংরক্ষণের তেমন কোনো ব্যবস্থা হয়তো ছিল না, তবে পরবর্তী সময়ে বিশেষত ঔপনিবেশিক আমলে এই সকল দলিল দস্তাবেজগুলি যে দস্তাবেজগুলি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, দেশ, সমাজ বা ব্যক্তি নিজস্ব প্রয়োজনীয় নথি ছিল তা সংরক্ষণ করা হয় এবং পরবর্তীতে সেইখান থেকে অনেক তথ্য নেওয়া হয় যা ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদেশি বণিক ও পর্যটকদের বিবরণ। দক্ষিণ পূর্ব এশিয়া প্রাচীনকাল থেকেই বাণিজ্যিক পণ্যের জন্য বিখ্যাত ছিল। এ কারণেই বহু বণিকদের এখানে আগমন ঘটেছে এবং তাদের এই আগমনের এবং এখানকার ব্যবসা বাণিজ্যের বিষয়গুলি নিয়ে তারা যে গ্রন্থগুলি লিপিবদ্ধ করেছেন সে গ্রন্থগুলিতে যাত্রাপথ ও বাণিজ্য পণ্যের বর্ণনা ছাড়াও তৎকালীন মানুষের সর্বাঙ্গীন জীবনযাত্রার কথা উঠে এসেছে। যদিও সেখানে অনেক অলৌকিক গল্পের সূচনা হয়তো ছিল, তারপরেও এই গ্রন্থগুলি অবশ্যই ইতিহাস অনুসন্ধানে ব্যাপক ভূমিকা রেখেছে। এক্ষেত্রে আবু দুলাফ, ইবনে বতুতা, আল বিরুনি, সিদি, মার্কো পোলো প্রভৃতি বিদেশি বণিক ও পর্যটকদের কথা উল্লেখযোগ্য। সমসাময়িক লেখক ও ঐতিহাসিকদের রচনাবলী। আমরা যে সময়ের কথা আলোচনা করছি সে সময়ে যে সকল লেখক এবং ঐতিহাসিকদের বিভিন্ন রচনাবলী ছিল, সেই রচনাবলী থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার উৎসে অনেক তথ্য পাওয়া যায়। এখানে আমরা কয়েকটি গ্রন্থের কথা উল্লেখ করেছি। সেজারাহ মেলু, যে গ্রন্থের লেখকের নাম অজ্ঞাত, তবে অনুমান করা হয় তিনি অনেকগুলি ভাষা জানতেন এবং তার এই গ্রন্থে তৎকালীন মানব জীবনের বিভিন্ন বিষয় উঠে এসেছে। মিসা মেলাউ রাজা চুলন লিখেছেন। এটি মূলত ছিল পেরাক রাজ্যের ইতিহাস, একটি ধারাবাহিক ইতিহাস। তুহফাত আল নাফিস, এটি রাজা আলী গ্রন্থটি সংকলন করেন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার উৎসের অন্যতম উপাদান হিসাবে এটি বিবেচিত হয়েছে। এছাড়া আরো অনেক গ্রন্থ আছে। সালাসিলাহ মেলাউডান বুগিস, এটিও রাজা আলী লিখেছেন। এখানে মধ্যযুগের সিঙ্গাপুর এবং মালাক্কার কথা উঠে এসেছে। তাওয়ারিখ মেলু, অধ্যাপক রিচার্ড উইনস্টেড লিখেছেন জার্নাল অব দি মালায়ান ব্রাঞ্চ অব দি রয়্যাল এসথেটিক সোসাইটি। এসথেটিক সোসাইটি প্রতিষ্ঠিত হওয়ার পরে তাদের যে কার্যক্রম তৎকালীন দক্ষিণ পূর্ব এশিয়াতেও চলেছিল এবং তাদের বহু গ্রন্থে প্রবন্ধে দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক তথ্য পাওয়া যায়, যেগুলো তারা বিভিন্ন সোর্স থেকে উদ্ঘাটন করে তাদের প্রবন্ধে বা পত্রিকার প্রবন্ধে উল্লেখ করেছেন। সমসাময়িক লেখকদের রচনাবলী থেকে, ঐতিহাসিক লেখকদের বর্ণনা থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে, যা পরবর্তী সময়ে দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস সম্পর্কে জানতে আমাদের সুযোগ করে দিয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ মৌলিক উপাদান হচ্ছে মুদ্রা ও শিলালিপি। মুদ্রা, যেটি সে সকল শাসকদের সময়ে নির্মিত হয় এবং সেই শাসকদের মুদ্রার মাধ্যমে তাদের শাসনকাল, শাসকের নাম, আর্থসামাজিক অবস্থা ইত্যাদি তথ্য উঠে আসে
এটিও একটি গুরুত্বপূর্ণ উপাদান। শিলালিপি, যেটিও গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়েছে। জাভা অঞ্চলে বেশ কিছু প্রাচীন শিলালিপির সন্ধান পাওয়া গিয়েছে এবং এ সকল শিলালিপিতে দেখা যায় সংস্কৃত শব্দের ব্যবহার, আবার কোনো কোনো শিলালিপিতে ভূমি দানের কথাও এসেছে এবং শিলালিপির অনুসন্ধানের মাধ্যমে এই সকল তথ্য পাওয়া গিয়েছে। মুসলিম আমলেরও শিলালিপি কিছু পাওয়া গেছে এবং সেখানে ইসলামের বিধিবিধান অনুযায়ী অপরাধীর যে শাস্তি, সে শাস্তির কথা উৎকীর্ণ হয়েছে। স্মৃতিস্তম্ভ ও অট্টালিকা এটি অন্যতম উপাদান। বিশেষ করে মালয়ের পাশার অঞ্চল থেকে 1297 সালে একটি সমাধিফলক আবিষ্কৃত হয়েছিল, যেখানে মালিক আস সালেহ নামক একজন সুলতানের নাম উল্লেখ করা আছে এবং তার মৃত্যুর সালও উল্লেখ করা আছে এবং জানা যায় তিনি পাশার সমুদ্র রাজ্যের সুলতান ছিলেন। ইউরোপীয় উপনিবেশ প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে শাসকদের ধ্বংসপ্রাপ্ত রাজপ্রাসাদ, মসজিদ, মন্দির, প্যাগোডা এ সকল বিভিন্ন ধর্মীয় স্থাপনা, প্রাসাদ, ইউরোপীয় বণিক গোষ্ঠীর কুঠি, তাদের বাসস্থান, প্রাসাদ যেগুলো তারা তৈরি করেছিল তাদের উপনিবেশের শাসন আমলে, পরবর্তী সময়ে তারা চলে গেলেও সেই স্থাপনাগুলির অবস্থান ছিল। এই সকল স্থাপনা থেকেও বিভিন্ন বিষয় সম্পর্কে জানা যায়, সামাজিক অবস্থা সম্পর্কে জানা যায়। এজন্য এই উপাদানকে অস্বীকার করার কোনো উপায় নেই। এখন চলে আসি আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার ভৌগোলিক অবস্থানে। দক্ষিণ পূর্ব এশিয়া এশিয়া মহাদেশের একটি উপ অঞ্চল। এশিয়া ও অস্ট্রেলিয়ার মহাদেশের মধ্যভাগে অবস্থিত হয়। এটি দুই মহাদেশের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে এসেছে এবং পরবর্তী সময়ে দক্ষিণ পূর্ব এশিয়া সমগ্র পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মধ্যে যে যোগাযোগ ঘটিয়েছে, বিশেষ করে সমুদ্র পথে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক পণ্যের প্রতি আকৃষ্ট হয়ে যারা এখানে এসেছেন তারা সকলেই সমুদ্র পথে এসেছেন। দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য মূলত ছিল সামুদ্রিক বাণিজ্য। এই দক্ষিণ পূর্ব এশিয়ার ভৌগোলিক সীমানা সম্পর্কে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে যে বলা হয়েছে যে ইন্দোচীন উপদ্বীপ, দ্বীপপুঞ্জ এবং এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব উপদ্বীপ সমূহ নিয়ে এই অঞ্চলটি গঠিত। এটি প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, লোহিত সাগর তথা ভূমধ্য সাগরের মধ্যে প্রত্যক্ষ সংযোগ স্থাপন করেছে, যে কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল হিসাবে বিবেচিত হয়েছে। যদিও দক্ষিণ পূর্ব এশিয়া নামে এই অঞ্চলটি অভিহিত, তথাপি এটি শুরুতেই এই নামে অভিহিত হতো না, তখন এটিকে বিভিন্ন নামে অভিহিত করা হতো। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই দক্ষিণ পূর্ব এশিয়া নামটি ব্যাপকভাবে প্রচলিত হয়। তবে দক্ষিণ পূর্ব এশিয়া শব্দটি প্রথম সূচনা করেছিলেন মার্কিন ধর্মপ্রচারক হাওয়ার্ড ম্যালকম 1839 সালে। তারপর দীর্ঘ সময় এই শব্দটি আর সেভাবে ব্যবহৃত হতো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ব্রিটিশ শাসিত অঞ্চলগুলির সামরিক প্রয়োজনে দক্ষিণ পূর্ব এশিয়া এই নাম অঞ্চলটিকে তারা দক্ষিণ পূর্ব এশিয়া নামে সামরিক জোনে ভাগ করে। তখন থেকে এই নামটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং বর্তমানে এই অঞ্চলটি দক্ষিণ পূর্ব এশিয়া নামে পরিচিতি লাভ করেছে। এছাড়াও ইতিহাসবিদ জে.এস. ফার্নিভাল তিনি অঞ্চলকে ট্রপিক্যাল ফার ইস্ট নামে অভিহিত করেছেন। এই সকল নামকরণের আগেও আমরা দেখতে পাই যে সকল বণিকরা এখানে এসেছেন বা অন্যান্য দেশের জনগণ যারা এখানে এসেছেন তাদের ভাষায় দক্ষিণ পূর্ব এশিয়াকে কি নামে অভিহিত করা হয়। আরবরা বলতেন জবজ বা জব, চীনারা বলতেন নানিয়াং, জাপানিরা বলতেন নামপো এবং ভারতীয়দের কাছে এটি সুবর্ণভূমি বা সুবর্ণ দ্বীপ নামে অভিহিত হতো। বর্তমানে 11টি দেশ নিয়ে অঞ্চলটি গঠিত।
দেশগুলি হচ্ছে লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, ব্রুনাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর এবং মায়ানমার। এই 11টি দেশ নিয়ে গঠিত দক্ষিণ পূর্ব এশিয়া কিন্তু 2টি ভৌগোলিক সীমানা সমষ্টি। একটি হচ্ছে মূল ভূখণ্ড আর অপরটি হচ্ছে পূর্ব দক্ষিণের দ্বীপ ও বৃত্তচাপ প্রাকৃতিক দ্বীপপুঞ্জ। কোন কোন দেশ এই 2টি ভৌগোলিক সীমানার মধ্যে আছে সেই দেশগুলির নাম তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ। সিগনিফিকেন্স বা গুরুত্ব, শুরুতেই বলেছি পৃথিবীর মানচিত্রের দক্ষিণ পূর্ব এশিয়া একটি গুরুত্বপূর্ণ স্থান, কেননা মানবজাতির আদি ইতিহাস কিন্তু এখানেই পাওয়া গিয়েছে। প্রাচীনকাল থেকেই কৃষি এবং শিল্পের প্রাচুর্যের কারণে আর সামুদ্রিক বাণিজ্যের কারণে এই অঞ্চলটি বিদেশি বণিকদের আকৃষ্ট করেছে। অর্থ সম্পদের প্রাচুর্যতার কারণে তাদের এখানে আগমন ঘটেছে, এসেছে বিভিন্ন পর্যটক, এসেছে অনেক বিজেতা। আর এই আগমন যেটি মূলত ঘটেছে সামুদ্রিক বাণিজ্যের বদৌলতে, এই জন্যে সামুদ্রিক বাণিজ্যের অঞ্চলকে আলাদা বৈশিষ্ট্য দান করেছে। এখানকার জনগোষ্ঠী আগমন ঘটেছে ঐতিহাসিক যুগ থেকেই নদীপথে, কেননা একটি নদীপথ বা সমুদ্র কেন্দ্রিক অঞ্চল ছিল। প্রথমে এসেছে আদিম অস্ট্রেলীয় নেগ্রিটো জনগোষ্ঠী। খ্রিস্টপূর্ব 2-3 হাজার বছর আগে অগ্রসর ইন্দোনেশীয় ও অস্ট্রোনেশীয় জনগোষ্ঠীরও আগমন ঘটেছে এই অঞ্চলে। তবে বর্তমানে এই অঞ্চলে ইন্দোনেশীয় জনগোষ্ঠীর প্রভাবটাই বেশি। ইন্দোনেশীয় জনগোষ্ঠীর আবার 2টো ভাগ আছে, প্রোটো-মালয় এবং দুতারো-মালয়। এছাড়াও মন গোষ্ঠী, খেমেররা, ভিয়েতনামি, পুও, বর্মি, সান ও থাই গোষ্ঠীর আগমন ঘটেছে এই অঞ্চলে এবং জনগোষ্ঠী গড়ে উঠেছে তাদের দ্বারাই। এই অঞ্চলের ভাষা অস্ট্রিক ভাষা এবং সংস্কৃতির বিস্তৃত এলাকা ছিল। ভাষাগুলিকে 16টি ভাগে ভাগ করা হয়। ইন্দোনেশিয়ার ভাষার সংখ্যায় ছিল প্রায় 250টি, যে ভাষাগুলি ছিল ভাষা এবং উপভাষা সমষ্টি। প্রাচীনকাল থেকেই এই অঞ্চলের অর্থনীতি ছিল পশু শিকার ও মাছ ধরার উপর নির্ভরশীল। যেহেতু এটি সমুদ্রের তীরবর্তী এলাকা, তাই মাছ শিকারের উপরেই বেশি নির্ভরশীল ছিল। পরবর্তীতে বনভূমি পরিষ্কার করে বিস্তৃত অঞ্চলগুলিতে চাষাবাদের শুরু হয়। আবাদের জমি তারা তৈরি করে এবং এক জায়গায় থেকে আরেক জায়গায় যে তারা আবাদি জমি তৈরি করে সেখানে কৃষিকাজ শুরু করে। এভাবেই এইখানকার অর্থনীতি গড়ে ওঠে। এই অঞ্চলে যে সভ্যতা তৈরি হয়েছিল বা গড়ে উঠেছিল, সেই সভ্যতাগুলি মূলত 4টি বৈশিষ্ট্যে গড়ে উঠেছিল, অর্থাৎ 4টি বৈশিষ্ট্যের উপরে নির্ভর করেই এই সভ্যতাগুলি তৈরি হয়েছিল। এক হচ্ছে সেচ নির্ভর ধান চাষ। সেচ নির্ভর ধান চাষ গড়ে ওঠে যখন এখানকার জনগোষ্ঠী কৃষি এবং কৃষির দিকে ঝুঁকে পড়ে। মূলত তাদের প্রধান পেশা ছিল মাছ ধরা এবং পশুপালন। পরবর্তী সময়ে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। উপকূল অঞ্চল থেকে তারা মূল ভূখণ্ডের দিকে যখন সরে যায়, তখন তাদের অর্থনৈতিক মাধ্যম হিসেবে তারা কৃষিকাজকে বেছে নেয়, বিশেষ করে ধান চাষ, আর সেটি ছিল মূলত সেচের উপর নির্ভরশীল। প্রতিটি বাড়িতেই গৃহপালিত পশু হিসেবে মহিষ এবং ষাঁড় ব্যবহার করত তারা। এগুলো ছিল যেমন তাদের কৃষিকাজের ব্যবহৃত হতো, তেমনি বাহন হিসেবেও তারা ব্যবহার করত। তারা ধাতুর ব্যবহার শিখেছিল। বিভিন্ন ধরনের অস্ত্র তৈরির ক্ষেত্রে যে ধাতু প্রয়োজন ছিল, সে ধাতু তারা ব্যবহার করত। সর্বোপরি বলা যায় নৌবিদ্যার দক্ষতা। আমি আবারও বলছি, যেহেতু এই অঞ্চলটি সমুদ্র বেষ্টিত, তাই নৌযান ছিল তাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি যান। আর কারণেই নৌযানগুলি কিভাবে দীর্ঘস্থায়ী করা যায়, কোন কাঠ ব্যবহারের মাধ্যমে নৌযানগুলি তৈরি করলে সেটি টিকে থাকবে, এই বিষয়গুলিতে তারা দক্ষতা অর্জন করেছিল।
আর এই দক্ষতায় তাদেরকে পরবর্তীতে সামুদ্রিক বাণিজ্য বা সমুদ্র বাণিজ্যে একাধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বিভিন্ন ধর্মের আগমনের পূর্বে, অর্থাৎ হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্ম বা ইসলাম ধর্ম বা খ্রিস্টান ধর্ম আবির্ভাবের পূর্বে এই অঞ্চলের লোকজনদের মধ্যে প্রকৃতি পূজা ব্যাপকভাবে প্রচলিত ছিল। তারা প্রকৃতিকে পূজা করত, বিভিন্ন ধরনের পাথর বা গাছপালা তাদের আরাধ্য দেবতা হিসেবে তারা মনে করত। পরবর্তী সময়ে এখানে বিভিন্ন ধর্মের যখন আবির্ভাব ঘটে, তখন এই অঞ্চলের জনগণ সে সকল ধর্মের প্রতি আকৃষ্ট হয় এবং তারা সেই সকল ধর্ম গ্রহণ করে। এবং সর্বশেষে বলা যায়, ইসলাম ধর্মের যখন এখানে আসে, ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে, ইসলামের সাম্য নীতির প্রতি আকৃষ্ট হয়ে এই অঞ্চলের জনগণ ইসলাম ধর্ম গ্রহণ করে এবং এই অঞ্চলে ইসলামিক সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। আমরা এখন পর্যন্ত যে আলোচনা করলাম, সে আলোচনার মাধ্যমে একটি কথাই উল্লেখ করার মতো, সেটি হচ্ছে যে এশিয়া মহাদেশের অন্যতম অঞ্চল হিসেবে পরিগণিত দক্ষিণ পূর্ব এশিয়া প্রাচীন কাল থেকে বর্তমান সময় পর্যন্ত সভ্যতা সংস্কৃতির ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে তা অতুলনীয় এবং অবিস্মরণীয়। এবং এই অঞ্চলের ইতিহাস বিশ্বে তথা ভারত উপমহাদেশ তথা দক্ষিণ পূর্ব এশিয়ার জনগণের মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য দান করেছে, যা অস্বীকার করার কোনো উপায় নেই। ধন্যবাদ তোমাদের আমার এই আলোচনা এবং এই ক্লাসটি ধৈর্য সহকারে শোনার জন্য। তোমরা ভালো থেকো। আগামীতে আরো একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে এবং আমি শুরুতেই বলেছি আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে তোমাদের সিলেবাস অনুযায়ী। তাই পরবর্তীতে সিলেবাসের অনুযায়ী ধারাবাহিক হিসাবে যে বিষয়টি আসবে সেটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে। সবাই এ পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ।